ধরেন আপনি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বাংলাদেশের একটা অফিসে আপনি কর্মরত আছেন। তো আপনার অফিস obviously ৮ঃ০০ থেকে শুরু হবে। সো আপনার ঘুম থেকে উঠতে হবে ৭ঃ০০ র ভিতরে। দেন ৮ঃ০০ র ভিতরে আপনার অফিসে পৌঁছে যেতে হবে। তো এর পরবর্তীতে ৮ঃ০০ থেকে আপনার লাঞ্চ পর্যন্ত জব করতে হবে। দেন লাঞ্চের পরবর্তী আবার রাত ৮ঃ০০ পর্যন্ত আপনার জব করতে হবে। এই ৮ঃ০০ র পরে যখন আপনার কাজটা শেষ হবে, আপনি তখন বাসায় ব্যাক করার আগে আপনার ডেইলি লাইফের যে বাজারটা আছে বা আপনার বাসার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার ওগুলো অবভিয়াসলি আপনার কিনতে হবে। তো বাজার করার পর আপনি বাসায় ব্যাক করতে করতে বাংলাদেশের জ্যাম বা এইসব প্রবলেম ফেস করে বাসায় পৌঁছাবেন মিনিমাম 10টা বেজে যাবে। তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে এই 10টা বেজে গেলে আপনার মাথায় তখন একটা জিনিস সব থেকে বেশি কাজ করবে, সেটা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। কারণ পরদিন আমার আবার 7টায় উঠতে হবে, কারণ আমার 8টা থেকে আবার অফিস আছে। তো আপনার এই লাইফটা 30 ডেজ কন্টিনিউ করার পর আপনার হাতে 25,000 টাকা তুলে দেওয়া হবে। এই 25,000 টাকা হাতে পাওয়ার সাথে সাথে আপনার মান্থলি খরচটা আপনার মাথায় পড়বে। ফার্স্ট অফ অল আপনার বাসা ভাড়া, সেকেন্ড অফ অল আপনার খাওয়া দাওয়া পরিবারের, দ্বিতীয়ত যদি বাচ্চা থাকে এবং সে যদি পড়ালেখা করে তাহলে তার পড়ালেখার খরচ, তারপরে আপনার যদি বাবা মা আপনার উপর নির্ভরশীল হয় তাহলে পরে আপনার বাবা মার একটা খরচ। তো এই পুরো খরচটা আপনার মাথায় তখন ঘুরতে থাকবে। এখন কথা হচ্ছে, আপনার হাতে থাকা 25,000 টাকা দিয়ে কি পরিবারের এতগুলা চাহিদা মেটানো সম্ভব? চলেন বিস্তারিত জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। হ্যালো, আমি জার্মান হোসাইন। ছোট্ট আয়তনের সাথে 20 কোটি জনসংখ্যার আমাদের এই বাংলাদেশ, আর এই বিশাল জনসংখ্যার ভিতর 5.06% আনএমপ্লয়মেন্ট রেট। আর এর মাঝে যারা কর্মজীবনে আছে বাংলাদেশে তাদের অবস্থাও খুবই শোচনীয়। পে স্কেলের মধ্যে 2024 সালে বাংলাদেশের একজন কর্মজীবীর বাৎসরিক আয় হচ্ছে 3,01,000 টাকা, যেটাকে আপনি মান্থলি কনভার্ট করলে 25,000 টাকা পার মান্থ। এদিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের স্যালারি কিছুটা বেশি হলে পর আপনার ওয়েব ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার বা অ্যাকাউন্টেন্টের স্যালারি অতি নগণ্য, বলতে গেলে 8 থেকে 12,000 টাকা। কিন্তু আপনি যদি 3 থেকে 4 বছর আগে খেয়াল করেন, তখন একটা ওয়েব ডিজাইনারের স্যালারি বর্তমান থেকে 3-4 গুণ বেশি ছিল। ধরেন আপনার বেতন 25,000 টাকা এবং আপনি একটা ছোট্ট একটা শহরে আপনার পরিবার নিয়ে থাকেন। তো অবভিয়াসলি আপনার বাসা ভাড়া মিনিমাম 10,000 টাকা হবে এবং খাওয়া খরচও আপনার 10,000 টাকা হবে। তো এই 20,000 পরবর্তীতে আপনার হাতে থাকবে আর 5,000 টাকা। এই 5,000 টাকার ভিতরে আপনার বাচ্চা থাকলে পারে তার পড়ালেখার খরচ, তারপর আপনার ওয়াইফ থাকলে তার হাত খরচ, ইভেন আপনার হাত খরচ, আর আপনি অফিসে যাবেন এই যাতায়াতও খরচ, আর আপনার বাবা মা থাকলে তাদের জন্য একটা খরচ। তো এই খরচটা কি এই 25,000-এর ভিতরে এই 5,000 টাকায় মেটানো সম্ভব? অ্যান্সার হচ্ছে না, কারণ আপনার এতগুলো প্রেশার, এতগুলো বিষয় আপনি এই 5,000 টাকার ভিতর মেনটেন করতে পারবেন না। এই কস্টটা এর থেকে বেশি হবে। তবে হ্যাঁ, আপনি যদি মেনটেন করতে পারেন, তারপর আপনি কখনো সুস্থ মস্তিষ্কে থাকবেন না। আপনার সবসময় এই ফিনান্সিয়াল যে প্রবলেম থাকবে এটা নিয়ে আপনার মাথায় চিন্তা ঘুরতেই থাকবে। আপনি মেন্টালি একটা ট্রমার ভিতর থাকবেন অ্যাজ অলওয়েজ, প্রত্যেকটা মাসেই। তাই আমাদের বর্তমান প্রজন্ম আমাদের এই দেশের অন্ধকার ভবিষ্যতের দিকে না বাড়িয়ে তারা দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, কানাডা এইসব দেশে মুভ করতেছে, এবং এটার পিছনে যৌক্তিক কারণও আছে। এখন আপনি ইউরোপের একটা কান্ট্রি জার্মানির কথা চিন্তা করেন। এখানে একটা কর্মজীবীর ইয়ারলি স্যালারি হচ্ছে 26,666 ইউরো, এবং এইটা মান্থলি কনভার্ট করলে 2,222 ইউরো, যেটাকে বিডিটিতে কনভার্ট করলে 2,95,000 টাকার মতো বা 3 লক্ষ টাকা বলতে পারেন। এই স্যালারিটা কিন্তু একদম হাইস্ট বা অ্যাভারেজ না, এটা হচ্ছে লোয়েস্ট, সর্বনিম্ন স্যালারি। এবং তারা প্রতি ঘন্টায় আপনাকে একটা নির্দিষ্ট স্যালারি পে করবে, যেটা সর্বনিম্ন হচ্ছে 12.82। এখন আপনি যে কাজই করেন না কেন সেই কাজের জন্য আপনাকে 12.82 ইউরো আপনাকে প্রতি ঘন্টায় পে করবে, এবং এটা বিডিতে কনভার্ট করলে 1,700 টাকার মতো। আর বাংলাদেশে এটা যদি আপনি হিসাব করেন অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ হিসাব করলে $1.42 ইউএসডি ডলার, এবং এটা পাশের দেশ ভারতে 2.31 অ্যান্ড সামথিং, অ্যান্ড এটা মালয়েশিয়াতে মেবি 4.81 ইউএসডি ডলার। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এইসব দেশে যে ইনকাম এত বেশি বা এত গুণ বেশি, তো অবভিয়াসলি কস্টও বেশি। হ্যাঁ, এটা সত্যি যে এইসব দেশে কস্ট বেশি, তবে হ্যাঁ, এখানে কস্ট যদি হয় 5 টাইমস বেশি বা 5 গুণ বেশি, আপনার ইনকামটা এখানে 10 গুণ বেশি। আপনি যেখানে বাংলাদেশে অ্যাভারেজ স্যালারি 25,000 টাকা ইনকাম করতেছেন, সেইখানে জার্মানিতে সর্বনিম্ন স্যালারি 3 লক্ষ টাকা, সর্বনিম্ন। এটা অ্যাভারেজ হিসাব করতে গেলে 5.5 থেকে 6 লক্ষ টাকা হচ্ছে তাদের অ্যাভারেজ ইনকাম, বলতে গেলে বাংলাদেশের থেকে প্রায় 20 থেকে 25 গুণ বেশি। তো ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। সামনে যেহেতু ঈদ, সো আপনারা শপিং এর বাজেট কত, বা কে কত টাকার বাজেট করছে, বা কত টাকা নিয়ে বের হয়েছে, কত টাকা কিনেছে বা কিনবে, এই রিলেটেড ইন্টারভিউ অনেক দেখেন। সো আপনি যখন এই টাইপের ইন্টারভিউ দেখেন যে কেউ 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা বা কেউ কেউ 5 লক্ষ টাকা পর্যন্ত শপিং করে ফেলছে বা করবে বা বাজেটে রাখছে,
তখন আপনার মনে কোশ্চেন জাগে যে এত টাকা কিভাবে সম্ভব? বিষয়টা আশ্চর্যজনক বা অস্বাভাবিক মনে হয় আপনার কাছে। যে যেখানে আমরা 25-30 হাজার টাকা ঈদের শপিং বাজেটে রাখতে আপনার পারতেছি না, বাজেট কত সেখানে ছিল? এরা কিভাবে ৩ লক্ষ, ৪ লক্ষ বা ৫ লক্ষ টাকা পর্যন্ত তাদের শপিং বাজেটে রাখতেছে। কিন্তু বিষয়টা মোটেই অস্বাভাবিক না। কারণ যার হাসব্যান্ড ইউএস, আমেরিকা বা কানাডা বা ইউরোপের কান্ট্রিগুলোতে থাকে, তাদের মান্থলি ইনকাম হয় হচ্ছে ৫ থেকে ৭ লক্ষ টাকা। তো যার ইনকাম মাসে ৭ লক্ষ টাকা, সে তার পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ঈদের জন্য ওয়েস্ট করবে, এটা স্বাভাবিক। বা এই টাকাটা তাকে দেওয়াটা নরমাল জিনিস। যেখানে আপনার মাসিক বেতন যদি হয় ৩০,০০০ টাকা, তো আপনি ঈদের জন্য ওই মাসে ২০,০০০ টাকা শপিং করবেন, এটা আপনার কাছে যেরকম স্বাভাবিক, ঠিক তার কাছে ৭ লক্ষ টাকা ইনকাম করে ৫ লক্ষ টাকা তার পার্টনারকে বা তার ফ্যামিলিকে খরচের জন্য দেওয়া বা ঈদে শপিং করতে দেওয়া, এটা তাদের কাছে নরমাল একটা জিনিস। ঈদের শপিং রিলেটেড ইন্টারভিউতে যারা বলে যাদের বাজেট ২ থেকে ৫ লক্ষ টাকার ভিতরে, তারা সাধারণত ২ টা শ্রেণীর মানুষ হয়। ফার্স্ট অফ অল যাদের ফ্যামিলি মেম্বার বা যারা বাংলাদেশে বিজনেস করে। আর সেকেন্ড যে শ্রেণী থাকে, এর সংখ্যা অনেক বেশি এবং এটাই মেইনলি এটা নিয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে যাদের হাজব্যান্ড বা পার্টনার অ্যাব্রোডে থাকে। সেটা হতে পারে ইউএস, কানাডা বা ইউরোপের কোনো কান্ট্রি বা মিডল ইস্টের যে কোনো কান্ট্রি। এখন কথা হচ্ছে আপনার এই 25,০০০ টাকার মাধ্যমে আপনার পরিবার বা আপনি কতটা সিকিউর? হ্যাঁ, আপনি এখন শারীরিকভাবে সুস্থ বা পরিবারের সবাই সুস্থ, কোনো প্রবলেম হচ্ছে না, তার মানে এই না যে আপনার কোনোদিন প্রবলেম হবে না। যদি কোনো কারণে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হলেন বা বড় ধরনের কোনো ডিজিজের শিকার হলেন, একটা কস্টলি বিষয়ের শিকার হলেন, তখন কিন্তু অবভিয়াসলি বিনা চিকিৎসায় তাকে মরতে দিবেন না। অবভিয়াসলি টাকা না থাকলেও কোনো না কোনোভাবে সেই টাকাটা আপনি ম্যানেজ করবেন, ঋণ করে হলেও। তো দেখা যাবে যে একটা মরণঘাতী কোনো রোগ থেকে বাঁচতে গেলে যদি সেটা ৮ থেকে ১০ লক্ষ টাকাও হয়, আপনি কোনো না কোনোভাবে তাকে বাঁচায় তুলবেন। কিন্তু বাঁচায় তোলার পর কিন্তু আপনার ঘাড়ে ৮ থেকে ১০ লক্ষ টাকার একটা ঋণ থাকবে, যেটা অবভিয়াসলি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে একটা টাইমে। ধরেন সেটা ১০ লক্ষ টাকাই, তো এটা কিন্তু আপনার ঋণের উপরে যাবে এবং এই টাকাটা নিয়ে আসা মানেই আপনি বর্তমান লাইফ থেকে ৫টা বছর আপনি পিছনে চলে যাবেন এই ঋণের কারণে। এখন এই ধরনের বড় কোইন্সিডেন্সের পর যখন আপনি ১০ লক্ষ টাকা ঋণ অবস্থায় থাকবেন এবং আপনার স্যালারি যখন ২৫,০০০ টাকা, যেটা দিয়ে আপনি খুব কষ্টে আপনার পরিবার চালাইতেন, সেটা থেকে আপনাকে এই টাকাটা পে করতে হবে। ধরেন আপনি যদি ২৫,০০০ টাকা আগে পাইতেন, বর্তমানে আরও ৫,০০০ টাকা বাঁচে আপনি ২০,০০০ টাকায় সেই কষ্টটা নিয়ে আসবেন। আগে যদি আপনার কষ্ট যেটা করতে হতো, এখন সেটা আরও দ্বিগুণ পরিমাণ আপনাকে কষ্ট করতে হবে। তো এইটা করে যদি প্রতি মাসে ৫,০০০ টাকা আপনি বাঁচান, আপনার ওই ১০ লক্ষ টাকা যদি বৃদ্ধি না পায় চক্রাকারে, জাস্ট ১০ লক্ষ টাকাই থাকে, তাহলেও আপনার এটা পরিশোধ করতে ১৬ বছর ৮ মাস সময় লাগবে। যেটা একটা বিশাল বড়, ১ যুগ থেকেও ১.৫ যুগ বলা যায় প্রায়। সুতরাং আপনার এই ২৫,০০০ টাকার স্যালারি বর্তমান বাংলাদেশে বা বর্তমান জেনারেশনে কোনোভাবেই সেফ না যে আপনি ২৫,০০০ টাকাতে যেভাবে আছেন আপনি এভাবেই চলে যেতে পারবেন। এটা নিয়ে আমাদের ইনকাম বা আমাদের মান্থলি ইনকাম নিয়ে খালিদ ফারহান আর আমিন হান্নানের একটা পডকাস্ট আছে। আমরা খুব তাড়াতাড়ি একদম 4-5 বা এরও আগে থেকে অনেকে আমাদের লাইফের গোল সেট করে ফেলি যে আমরা বড় হয়ে এটা হবো বা বড় হয়ে আমার এটা হতেই হবে, লাইফে একটাই গোল। ইভেন আমাদের সিনিয়র বা আমাদের যারা গার্ডিয়ান আছে, তারাও আমাদের প্রেশার করে না, লাইফে একটা গোল সেট করবা, দেন ওইটার পথে আগাবা। কিন্তু বর্তমান জেনারেশনে আপনি একটা গোল যেটা সেট করছেন, ওই গোলে যে আপনি সাকসেসফুল হবেন এরকমটা না। বর্তমান সময়ে আমি একটা গোল টার্গেট করলাম যে আমি একটা সাবজেক্ট নিয়ে পড়বো বা এই সাবজেক্টটাতে আমি ভালো কিছু করবো, যেটা বর্তমানে খুবই ডিমান্ডে আছে। বাট ঠিক আজ থেকে ৫ বছর বা আজ থেকে ১০ বছর পর ওই সাবজেক্টের বা ওই বিষয়টা যে ডিমান্ডে থাকবে বা ওটার যে একটা ভালো ক্যারিয়ার থাকবে, এর কোনো গ্যারান্টি বর্তমান জেনারেশনে নেই। বেশি না, আজ থেকে ঠিক ৫ বছর আগে গ্রাফিক ডিজাইনিং বা ওয়েব ডেভেলপমেন্ট, এই সেক্টরগুলো এত বেশি চাহিদা ছিল যে এগুলা অনেকেই তার লাইফের টার্গেট বা লাইফের গোল এটা সেট করে ফেলছে। কিন্তু বর্তমানে এর চাহিদা একদমই কম বলতে, যেখানে ৫ বছর আগে এদের স্যালারি ৫০ থেকে ৬০,০০০ টাকা ছিল, সেটা কমে একদম ৮ থেকে ১০,০০০ টাকায় চলে আসছে, যেটা একটা হিউজ ডাউনফল। কারণ এইখানে চাহিদার থেকে প্রাপ্তিটা অনেক বেশি। যেখানে আমার লাগবে একটা সিম্পল জিনিস, বাট সেখানে অনেকগুলা। এই ডাউনফলের কারণটা হচ্ছে আগে এই প্রসেসগুলো কমপ্লিট করতে বা এই কাজগুলো করতে যে ডিফিকাল্টি ফেস করতে হইতো, এইটা বর্তমানে আর লাগে না। কারণ আমাদের এআই বা আরও যতগুলো এই টাইপের হেল্প আছে, এইগুলোর কারণে এগুলো ইজিলি সলভ করা যায়। এবং আগে যতটা ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনিং এইসবে কাজ করতো যত মানুষ, এখন হিউজ পরিমাণে কাজ করে, যার কারণে চাহিদার থেকে প্রাপ্তিটা বেশি, যার কারণে এই স্যালারি বা ভ্যালুটা একদম ডাউন করে গেছে। তো আপনি যখন আজ থেকে ৫ বছর আগে যদি এটাকে টার্গেট বা এটাকে ক্যারিয়ার সেট করে থাকেন, তাহলে আপনি বড় ধরনের একটা ধরা এই টাইমে খাবেন। ঠিক এই ঘটনার পর আপনার মাথায় একটা জিনিস ঘোরা উচিত যে না, লাইফে আমার একটা গোল সিলেক্টের পাশাপাশি আমার লাইফের সেকেন্ড ক্যারিয়ার হিসেবে আরও একটা কিছু করা উচিত।
লাইক আমি বর্তমানে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তেছি চায়নাতে। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেক ভ্যালু, অনেক দাম, এটা সবাই চায় এই বিষয়টা। কিন্তু আজ থেকে 5 বছর পর আমি যখন পড়ালেখা শেষ করে বের হবো, মাস্টার্স করবো, কমপ্লিট করে একটা চাকরিতে যাব, তখন এই সাবজেক্টের ভ্যালু থাকবে কি থাকবে না এটার কোনো গ্যারান্টি নেই। কারণ এআই পৃথিবীটাকে চেঞ্জ করে দিচ্ছে, সকল ইন্টেলিজেন্স যে বিষয়টা ছিল এটাই ওরা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। তো কালকে যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যালু যে থাকবে না এর কোনো গ্যারান্টি নেই, এটা নাই থাকতে পারে বা এটার ডাউনফল হতে পারে। সো আমি যেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি ইউটিউবিং স্টার্ট করতে পারতেছি বা এটাকে লাইফের সেকেন্ড অপশন হিসেবে নিতে পারতেছি, সো আপনি অবভিয়াসলি আপনার লাইফে মেন টার্গেটের পাশাপাশি আরেকটা টার্গেট আপনি রাখতে পারেন, যেটা থেকে আপনার সামান্য হলেও ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। বা একটা টাইমে আপনার যখন ফার্স্ট আপনার গোল যেটা এটা কাজ করবে না, তখন আপনার সেকেন্ড গোলটাকে আপনি আপনার লাইফে মেন গোল হিসেবে টার্গেটে নিতে পারেন। যেমন আপনার যে বিষয়ে স্কিল আছে ওটাতে আপনি ইনকাম অ্যাড করতে পারেন। লাইক আপনি মেইন যেটা আপনি ইনকাম করেন, আপনার 25,000 টাকা যদি ইনকামও হয়, আপনার যদি আরও একটা সাইড ইনকাম থাকে বা যে বিষয়ে আপনার স্কিল আছে ওই বিষয়ে যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে পর দেখা যাবে ওখানে 15,000 টাকা আসলেও আপনার ইনকাম 25 থেকে এটা টার্ন ওভার হয়ে আপনার 40K পর্যন্ত চলে যাবে। এটা ইনকাম আরও বেশি হতে পারে, আপনার স্কিলের উপর সেটা ডিপেন্ড করবে। আপনার ইনকামটাকে তারা ইনফ্লুয়েন্স করবে এবং বাড়াতে সাহায্য করবে। এখন আপনি যদি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান হন, আপনি এইচএসসি কমপ্লিট করছেন ভালো একটা গ্রেড নিয়ে, আপনি দেশে ভালো কোনো একটা ইউনিভার্সিটি, ভালো বলতে টপ 5 ইউনিভার্সিটিতে আপনি পড়তে পারতেছেন, আপনাকে সোকল একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, স্কিল আপনি ওইভাবে এখানে হয়তো গেইন করার সুযোগটা পাবেন না, তাহলে আমি বলবো আপনি চাইলে পারে আপনি অ্যাব্রোডে মুভ করতে পারেন। সেটা হতে পারে ইউএস, কানাডা বা ইউরোপের কোনো কান্ট্রি বা ইভেন চায়না, আপনার যেখানে ভালো লাগে আপনি মুভ করতে পারেন আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের উপর। কারণ এখানে একটা হিউজ অ্যামাউন্টের টাকা দরকার হয়। তো এটার টাকাটা যে এমন যে না যে আমি একদম নষ্ট করে ফেলতেছি, আপনার এই টাকাটা আপনার ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট। কারণ এই টাকা দিয়ে আপনার ফিউচারটাকে আপনি শাইন করতে পারবেন। বাংলাদেশে যেটা আপনি পড়ালেখা একটা নির্দিষ্ট 18 থেকে 20 বছর পড়ালেখার পরও আপনার লাইফ যেখানে সিকিউর হওয়ার সম্ভাবনা খুবই কম, বা হলেও সেটা আপনার জন্য এক্সপেক্টেড না, তো সেক্ষেত্রে আপনি অ্যাব্রোডে এটা ইজিলি করতে পারবেন। কারণ ইউরোপের কান্ট্রি বা ইউএস, কানাডাতে এটা খুবই নর্মাল যে আপনি 5 থেকে 8 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা বা 10-এর উপরে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, খরচটাও আপনার বেশি, বাট ইনকামটা তার থেকেও আরও অনেক বেশি। সো আপনি একটা বেটার বা একটা সেফ লাইফ অন্তত সেখানে পাবেন। তো আমি বলবো যে আপনার লাইফটাকে সেভ করতে হলে আপনার টার্গেটটা ফিক্সড করেন, টার্গেটের পাশাপাশি একটা সেকেন্ড লাইফ রাখেন, যেটা না আমি আমার লাইফটাকে এদিকে আমি টার্ন ওভার করতে পারি বা ঘুরাইতে পারি বা এটাকে আমার মেন টার্গেট হিসেবে রাখতে পারি, এরকম আরেকটা টার্গেট আপনি সেকেন্ড করে, তো এরকম একটা টার্গেট আপনি আপনার পাশে রাখতে পারেন। আর দ্বিতীয় যে বিষয়টা বলেন সেটা হচ্ছে অ্যাব্রোড আসার বিষয়টা। হ্যাঁ, আপনি অ্যাব্রোডে মুভ করতে পারেন যদি আপনার ফ্যামিলি বা আপনার ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, তাহলে আপনি অ্যাব্রোড মুভ করেন। অন্তত ক্যারিয়ারটা আপনার সেফ, আপনি একটা বেটার লাইফ এবং সেফ লাইফ লিড করতে পারবেন এবং আপনার ফিউচার জেনারেশন, আপনার সন্তানের জন্য একটা সেফ জায়গা বা সেফ ফিউচার আপনি ব্যবস্থা করতে পারবেন। তো আজকে যাচ্ছি এখান থেকে, পরে আবার কোনো একটা ভিডিওতে কথা হবে। আপাতত বাই বাই।